মাত্র 14 মাস। আপনাদের চোখের সামনে ঘটেছে। 200 মাজারে হামলা হয়েছে, কবরের ভিতর থেকে লাশ তুলে এনে পোড়ানো হয়েছে, আমার বাড়ি হামলা হয়েছে, রংপুরে আমার সদস্যদের উপর আক্রমণ হয়েছে। কারা করেছে আমরা তালিকা শুদ্ধ দিয়েছি, সংবাদ সম্মেলন করেছি। 14টা বাড়ি লুট করেছে, 14টা গরু লুট করে নিয়েছে। যে গরুর দুধ বিক্রি করে গরিব মানুষ খাইতো, সেই গরু দিয়ে তারা জবাই করে খেয়েছে, উল্লাস করেছে। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, ভালোবাসা এখন আসে না। মাটির সাথে আমার কোনো শত্রুতা নাই, মাটিকে এখনো ভালোবাসি। এই মানুষগুলি, আই এম এক্সট্রিমলি সরি, আমার হৃদয়ে দ্রোহের আগুন, দ্রোহের আগুন। কুষ্টিয়ায় তৌহিদ ভিত্তিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের ভূমিকার শীর্ষক এক তাৎপর্যপূর্ণ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টায় হিজবুত তৌহিদ কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হিজবুত তৌহিদের সর্বোচ্চ নেতা ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম। আনুগত্য করবো আল্লাহর, হুকুম মানবো আল্লাহর, খেলাফত করবো আল্লাহর। এই যে আল্লাহর হুকুমাদের আন্দোলনের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। ওয়াহদানিয়াত থেকে আপনারা জানেন, একমাত্র আল্লাহর আনুগত্য করে হিজব মানে দল, আপনারা জানেন। দিয়ে পুরো আরব সমাজে এটা প্রতিষ্ঠা করেছেন। ওনার জীবদ্দশায় জাজিরাতুল আরব 12.5 লক্ষ বর্গ মাইল গবেষকরা হিসাব করে বের করেছেন প্রতিষ্ঠা হয়েছে। তিনি চলে যাওয়ার পর বাকি তখনকার জানা পৃথিবীর হাফ অফ দ্য ওয়ার্ল্ড এই 70 দিন কায়েম হলো। ফলে কি হলো? জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে, নতুন নতুন বৈজ্ঞানিক প্রযুক্তিতে, চিন্তায় গবেষণায়, চিকিৎসা বিজ্ঞানে, মহাকাশ বিজ্ঞানে, এক কথায় জ্ঞানে বিজ্ঞানে সামরিক শক্তিতে ওই মুসলমান জাতি হয়ে গেল পৃথিবীর সেরা জাতি, টপ। সকল ক্ষেত্রে মুসলমানরা লিড দিতে লাগলো। কিন্তু এটা দুর্ভাগ্যজনক পরিণতি হয়ে গেল। ইতিহাসের একটা পর্যায়ে এসে আমরা আল্লাহ দেওয়া দিন বাদ দেওয়া শুরু করলাম। আমাদের ঐক্য ধ্বংস হয়ে গেল, তৌহিদ থেকে আমরা সরে গেলাম, সংগ্রাম বাদ দিলাম। ফলে আমরা টুকরো টুকরো হয়ে গেলাম। টুকরো টুকরো হয়ে যাওয়ার পর প্রথমে মার দিল হালাকু খান। হালাকু খান এমন ভাবে আমাদেরকে মারলো, আমাদের বাগদাদে লাশের পিরামিড বানালো মানুষের মস্তক দিয়ে। কিন্তু আমাদের হুঁশ হলো না, আমরা ঐক্যবদ্ধ হলাম না। ফাইনালি আমাদেরকে মার দেওয়া হলো ব্রিটিশ, ডাচ, স্প্যানিশ, ফ্রান্স। এরা আমাদের একেবারে সেই আফ্রিকা থেকে শুরু করে ইন্দোনেশিয়া পর্যন্ত, এত বড় ইন্দোনেশিয়া দখলে নিয়ে গেল ডাচরা। আমাদেরকে পুরো ভারতবর্ষ নিয়ে গেল ব্রিটিশ, পুরো আরবরা নিয়ে গেল ব্রিটিশ, ফ্রান্স নিয়ে গেল ইউরোপের বিরাট একটা অংশ, স্প্যানিশরা নিয়ে গেল। অর্থাৎ ইউরোপিয়ান ছোট ছোট জাতিগুলি টুকরা টুকরা আমাদেরকে পুরো স্লাইস করে করে টুকরা টুকরা করে আজকে মুসলমানদের 58-57টা রাষ্ট্র, ছোট্ট একটা কুয়েত, এটা একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র। ব্রুনাই, এটা ছোট্ট একটা রাষ্ট্র, স্বাধীন রাষ্ট্র, স্বাধীনতা। প্রত্যেকের সরকার আলাদা, যা মানে কনস্টিটিউশন আলাদা, গভর্নমেন্ট পরিচালনা সিস্টেম আলাদা। 71-এ আমরা মারামারি করে মরলাম 30 লাখ। এখন বিতর্ক হচ্ছে কত লাখ মারা গেছে, বিতর্ক পরের কথা। একজন মানুষও তো একজন মুসলমানকে খুন করতে পারে না, লক্ষ্যের হিসাব পরে করছে। তো আমাদের এই দুর্ভাগ্যজনক পরিণতি, আমি সংক্ষেপে, আর এর বেশি সংক্ষেপ করা যায় না, সংক্ষেপে এটুকু বলছি। আজকে এখানে এসে আমরা দাঁড়িয়েছি ছোট্ট ইসরায়েল, যার আয়তন 27,000 থেকে 30,000 মাইল, এত ছিল না। টোটাল জনগোষ্ঠী 80 থেকে 90 লাখ। সমগ্র ওয়ার্ল্ডে খুঁজলে ইহুদির সংখ্যা হবে 2 কোটি, বেশি না, 0.2% টোটাল পপুলেশনের মধ্যে। এই ছোট্ট ইসরায়েলের আক্রমণে তার প্রযুক্তি, তার সামরিক শক্তি, তার স্ট্র্যাটেজির সামনে মুসলমান অসহায়। 240 কোটি মুসলমান। হোয়াট রিজন বিহাইন্ড ইট, এটা আপনারা ভালো করে জানেন। এর পিছনে কারণটা কি? এর পিছনে মেইন কারণ, আমরা আদর্শ ত্যাগ করেছি, আমরা ঐক্য হারিয়েছি, আমরা ডিসিপ্লিন নষ্ট করেছি, আমাদের একক জাতিসত্তা নাই, আমাদের শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি সমস্ত পাশ্চাত্য দর্শন দ্বারা প্রভাবিত। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, এমন অবস্থায় আমাদের ইমামুজ্জামান দাঁড়িয়েছেন। তিনি বলেছেন, তোমরা যদি বাঁচতে চাও, ভূখণ্ড রক্ষা করতে চাও, তোমাদেরকে আবার প্রত্যাবর্তন করতে হবে সেই আসল জায়গায় যেখানে তোমাদেরকে রাসূলুল্লাহ রেখে গিয়েছেন, অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর বিধান ছাড়া কারো বিধান মানি না। এই দাবি নিয়ে আন্দোলন শুরু হলো আমাদের। আন্দোলন প্রতিষ্ঠার শুরুতেই আমাদের মূল নীতি আমরা ঠিক করলাম ইমামুজ্জামান। এই আন্দোলন 1 নাম্বার, কোনো রাজনীতি করতে পারবে না, প্রচলিত কোনো রাজনীতি করবে না। 2 নাম্বার, কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। 3 নাম্বার,
দিনে দাওয়াত দিয়ে কারো কাছ থেকে কোনো টাকা নিবে না। আজকে তো ইসলামের কথা বললে খালি টাকা, টাকা নিবে না। 4 নাম্বার, যারা টাকা নেয় তাদের আনুগত্য করবে না, এটা প্রোটেস্ট, বয়কট। 5 নাম্বার, হারাম উপায়ে সম্পদ অর্জন করতে পারবে না, যে সম্পদ দিয়ে আল্লাহ দিনের কাজ করবে এটা হারাম হতে পারবে না। এই কতগুলি মূলনীতির উপরে তিনি আমাদেরকে প্রতিষ্ঠা করলেন। তারপরে একটা কর্মসূচি ঠিক করলেন। 1 নম্বরে ঐক্য, সবাইকে তাওহীদের উপরে আগে ঐক্যবদ্ধ করতে হবে, যে ঐক্য নষ্ট হয়েছে, যে ঐক্য হারিয়ে গিয়েছে। 2 নম্বরে ডিসিপ্লিন, ডিসিপ্লিন শিক্ষা দিতে হবে, যেন তেন ডিসিপ্লিন না, মিলিটারি ডিসিপ্লিন, মিলিটারি ডিসিপ্লিন। ঠিক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ডিসিপ্লিন শিক্ষা দিয়েছেন। আজকে তো টোটাল জাতির মধ্যে কোনো ডিসিপ্লিন নাই, না শিক্ষা প্রতিষ্ঠান, না অফিস আদালত, নাকি কলকারখানা, না ব্যাংক, ইন্ডাস্ট্রি, ফ্যাক্টরি, না ফ্যামিলির ক্ষেত্রে, কোথাও ডিসিপ্লিন নেই, না মাদ্রাসা, না মসজিদ। মসজিদে মানুষ খুন হচ্ছে। 2 নাম্বার ডিসিপ্লিন। 3 নাম্বার আনুগত্য, ইতায়া। কোরআনে আল্লাহ বলছেন আতিউল্লাহ আতিউর রাসূল আউলিল আমরি মিনকুম। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, তোমাদের মধ্যে অলিল আমরের আনুগত্য করবা, আনুগত্য। 4 নম্বরে হিজরত, 5 নম্বরে জানমাল দি জিহাদ। এই কর্মসূচি আমাদের আন্দোলনের কর্মসূচি। 1 নম্বরে আপনারা জানেন যে প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত আমাদের 5 জন ভাই বোন শহীদ হয়েছেন। এই এলাকায় একজন নারী শহীদ রাবেয়া। আমি নিজে জেল কেটেছি, আমার বাড়িতে হামলা হয়েছে 4 বার। 2016 সালে আমার বাড়ি হামলা চালিয়ে আমাদের 2টা সদস্যকে প্রকাশ্যে জবাই করে হত্যা করেছে। আমার মসজিদকে গির্জা বলে ভেঙে দিয়েছে, আমার বাড়ি ঘর লুটপাট করেছে। আজকে তো লুটতরাজ আপনারা দেখেন। তো প্রথম আক্রান্ত আমি হয়েছি এদেশে। এদেশে আমার বাড়ি ঘর হামলা চালিয়েছে, মব সৃষ্টি করে, মিথ্যা কথা বলে। কারা বলেছে, কেন বলেছে, কি উদ্দেশ্যে বলেছে, সেগুলি সময় পেলে আপনাদের প্রশ্ন উত্তরের আলোকে আমি সেটা ইনশাল্লাহ পরে বলবো। আমি আমার মূল বক্তব্যটা বলে যাচ্ছি। তো আমরা আক্রান্ত হয়েছি, কিন্তু পাল্টা আক্রমণ করি নাই, পাল্টা আঘাত করি নাই। আমি আমার এলাকায় 42টি উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। আপনারা যদি যান, আমি আপনাদেরকে আমন্ত্রণ জানাবো আমার এলাকা পরিদর্শন করার জন্য। আমরা সেখানে 5 তলা মসজিদ দিয়েছি, আজকে 4 তলা কমপ্লিট হয়ে গিয়েছে। হাজার হাজার মানুষ সেখানে এখন জুমার নামাজ, 5 জায়গায় নামাজ পড়ছেন। তো কাজে আমরা অনৈক্যের পরিবর্তে ঐক্য, শত্রুতার পরিবর্তে ভ্রাতৃত্ব, সহমর্মিতা, সহযোগিতা, একটা শান্তিপূর্ণ সমাজ বিনির্মাণের লক্ষ্যে আমরা আমাদের নীতিমালার উপরে অটল থেকে কোনো অসামাজিক কার্যকলাপ না করে, কোনো আইনভঙ্গ না করে, ইসলামের সমহান আদর্শ নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি। আমরা বলেছি যে আল্লাহর দেওয়া দ্বীনের প্রকৃত শিক্ষা ছাড়া এই উগ্রবাদ, এই সাম্প্রদায়িকতা, এই মব জাস্টিস, মব কিলিং, মবক্রেসি বন্ধ হবে না। ধর্মের নামে বাড়াবাড়ি বন্ধ হবে না, এই সাম্প্রদায়িকতা বন্ধ হবে না, কেউ বন্ধ করতে পারবে না। জাতিতে জাতিতে বিদ্বেষ বন্ধ হবে না, সাম্প্রদায়িক দাঙ্গাও বন্ধ হবে না। একটা মাত্র উপায়, ইসলামের আসল মেসেজ, ট্রু টিচিংস অফ ইসলাম, রিয়েল টিচিংস অফ ইসলাম, রিয়েল এসেন্স অফ ইসলাম, যাকে বলা হয় এসেন্স, টিচিংস, প্রকৃত ইসলাম, যেটা হারিয়ে গিয়েছে, have lost about 1300 years ago, হারিয়ে গিয়েছে, ওটা নাই আজকে, ওই ইসলামটা নাই। আমি বারবার বলছি, আই রিপিট ইট, আল্লাহ রাসূলের প্রকৃত ইসলাম লস্ট, ওটা নাই। এখন যেটা চলছে ধর্মের নামে, এটা বিগত 1300 বছর থেকে চলে আসা বিভিন্ন বাঁকে বাঁকে, সর্বশেষ ব্রিটিশরা এসে মাদ্রাসা প্রতিষ্ঠা করে সিলেবাস কারিকুলাম তারা ঠিক করে 146 বছর, 146 ইয়ার্স 26 জন খ্রিস্টান প্রিন্সিপালকে দিয়ে একটা বিকৃত ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে। সেই ইসলাম প্র্যাকটিস হচ্ছে আজকে আমাদের জাতির মধ্যে। আমার এই হচ্ছে কথাটা। তো কথা হচ্ছে এই, আমরা বলেছি ইসলামের প্রকৃত শিক্ষা দিতে হবে। এখন প্রকৃত ইসলামের শিক্ষা কিভাবে, সেটা আমরা পর্যায়ক্রমে আমাদের বই, পুস্তক, বক্তব্য ইত্যাদির মাধ্যমে তুলে ধরছি। সম্মানিত ভাইরা, এবার আমি আমাদের বাংলাদেশ প্রসঙ্গে আসি, যেটা নিয়ে আজকের আমাদের সাবজেক্ট। আমরা বলেছি ব্রিটিশ চলে গিয়েছে প্রায় 80 বছর। আমরা ব্রিটিশ বিরোধী আন্দোলন করেছি, হিন্দুরাও করেছেন, মুসলমানরাও করেছেন ভারতবর্ষে। কোনোটা সশস্ত্র আন্দোলন, কোনোটা নিরস্ত্র আন্দোলন, আপনারা জানেন। লক্ষ লক্ষ ভারতবাসী জীবন দিয়েছেন। কথা ছিল এই ভারতবর্ষ থেকে ব্রিটিশরা গেলে আমরা স্বাধীন হব, আমরা অধিকার ফিরে পাবো, তারা আমাদের সম্পদ লুণ্ঠন করে নিয়ে যাচ্ছে, আমাদের উপর ট্যাক্স চাপাচ্ছে, এটা ছিল অভিযোগ। আমরা পরাধীন থাকবো না। আমাদের কবিরা কবিতা লিখেছেন, নজরুলের মতো কবিতা লিখেছেন, আমাদের সাহিত্যিকরা সাহিত্য রচনা করেছেন, আমাদের বক্তারা বক্তব্য দিয়েছেন, রাজনৈতিক নেতারা তারা মানুষকে মোটিভেশন দিয়েছেন। ব্রিটিশ চলে গেল 80 বছর, প্রায় 2-1 বছর কম হতে পারে। আপনারা বলুন
এই 80 বছর আমরা শান্তি কি পেয়েছি? পাই নাই। অগ্রগতি হয় নাই, মানবাধিকার হয় নাই, আমাদের বৈষম্য দূর হয় নাই। অর্থ পাচার ব্রিটিশরা যা করতো হিসেব করে দেখেন, তার থেকে কয়েক গুণ বেশি অর্থ পাচার হয়েছে। এই মুহূর্তে 21 লক্ষ কোটি টাকা শুধু এই বাংলাদেশে ঋণ। যাই হোক, আমি সেটা দিকে যাচ্ছি না। আমার কথা হচ্ছে এখানে ব্রিটিশ চলে গেল, কেন আমাদের শান্তি আসলো না? এটা আমরা ছিলাম, আমাদের কথা ছিল আমরা মুসলমান, ইসলামের আদর্শ নীতি নৈতিকতার উপর আমাদের দেশ চলবে, কিন্তু আমাদের শাসক গোষ্ঠী সেটা রাখে নাই। তারা সেই ব্রিটিশ 8 বছর পাকিস্তান চলে গিয়েছে, সংবিধান রচনা করতে পারেনি। বঞ্চনার অভিযোগ আসলো, রাজনৈতিক দলগুলি খণ্ড বিখণ্ড হওয়া শুরু হলো। সেই দীর্ঘ ইতিহাস আপনার সচেতন মানুষ। 71 অনিবার্য পরিণতি হয়ে গেল যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ আহত হলেন, নারী নির্যাতিত হলেন। আমরা বাঘ হয়ে বাংলাদেশ হলাম। 54 বছর হয়ে গেল, 71-এ আমরা স্বাধীন হয়ে গেলাম। আজকে এই যে ডিসেম্বর মাস আমাদের বিজয় দিবসের মাস। আমার স্কুলে, আমি যখন আসছি, আমি নোয়াখালী থেকে, তখন আমার স্কুলে এই যে বিজয় দিবসের অনুষ্ঠানমালার আমি উদ্বোধন করে দিয়ে আসছি। বাচ্চারা গান গায়, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আমি বললাম, তোমরা কি আসলে বাংলাকে ভালোবাসো? আমি তো দেখি না ভালোবাসার নমুনা। তোমরা শিক্ষিত লোক দেশটাকে বিক্রি করে দিয়েছো। শিক্ষিত লোকেরা 2-4 জন ভদ্রলোক বাদ দিলাম, দেশটাকে বিক্রি করে দিয়েছো। ব্রিটিশদের বিরুদ্ধে অভিযোগ ছিল, তারা আমার দেশ লুণ্ঠন করছে, তোমরা লুণ্ঠন করেছো। নাহলে $350 মিলিয়ন কি করে পাচার হয় দেশে? 21 লক্ষ কোটি টাকা কি করে পাচার হয়? বিলিয়ন ডলার। সিঙ্গাপুরে বাড়ি করো, সেকেন্ড হোম করো, অস্ট্রেলিয়া জায়গা কিনো, ইংল্যান্ডে 300-400 বাড়ি হয় তোমাদের। তোমরা তো এই দেশটাকে ভালোবাসো না। আল্লাহ কোরআনে বলেছেন, মুনাফিকদের স্থান দুনিয়া মানে জাহান্নামের নিম্নস্তরে। যারা মুখে এক কথা বলে, কাজে আরেকটা কথা বলে, এটাকে বলে হিপোক্রেটস। হিপোক্রেসি সবচাইতে বড় মারাত্মক গুনাহ, কাফেরের থেকেও নিকৃষ্ট স্থান হিপোক্রেটের। তো এই হিপোক্রেসি 24 জুলাই অভ্যুত্থান হলো, স্টুডেন্টরা সংগ্রাম করলেন, তারপরে হলো লড়াই করলেন, এটার নাম দেওয়া হলো বিপ্লব হয়ে গেল জুলাই বিপ্লব। বিপ্লবের মূল কথা ছিল, আন্দোলনের মূল নামই ছিল অ্যান্টি ডিসক্রিমিনেশন মুভমেন্ট, বৈষম্য বিরোধী আন্দোলন। বৈষম্য থাকবে না। ডক্টর ইউনূস সাহেব ক্ষমতা এসেই খুব হাসি মুখে বললেন যে সবাই অধিকার পাবে, সবাই সুখে থাকবে, সবাই কথা বলবে, হাসি মুখে বললেন। ওয়াকারুজ্জামান সাহেব সেনাপ্রধান বললেন, আপনারা নিশ্চিন্ত থাকেন, আমার উপর ভার ছেড়ে দেন, কারো কোনো অসুবিধা হবে না। আজকে বেশি কথা বলার প্রয়োজন নাই, শুধু 14 মাস, এই 14 মাসের রেকর্ড, একে ট্র্যাক রেকর্ড বলে। মাত্র 14 মাস আপনাদের চোখের সামনে ঘটেছে। 200 মাজারে হামলা হয়েছে, কবরের ভিতর থেকে লাশ তুলে এনে পোড়ানো হয়েছে, আমার বাড়ি হামলা হয়েছে, রংপুরে আমার সদস্যদের উপর আক্রমণ হয়েছে। কারা করেছে আমরা তালিকা শুদ্ধ দিয়েছি, সংবাদ সম্মেলন করেছি। 14টা বাড়ি লুট করেছে, 14টা গরু লুট করে নিয়েছে। যে গরুর দুধ বিক্রি করে গরিব মানুষ খাইতো, সেই গরু দিয়ে তারা জবাই করে খেয়েছে, উল্লাস করেছে। আমার সোনার বাংলায় আমি তোমায় ভালোবাসি, ভালোবাসা এখন আসে না। মাটির সাথে আমার কোনো শত্রুতা নাই, মাটিকে এখনো ভালোবাসি। এই মানুষগুলি, আই এম এক্সট্রিমলি সরি, আমার হৃদয়ে দ্রোহের আগুন, কারণ আমি আক্রান্ত হয়েছি। লক্ষ্মীপুরে গত 2 দিন আগে দেখলাম বিএনপির কোন নেতার বাড়িতে হামলা হয়েছে, 2টা মানুষ তালা দিয়ে সেখানে মেরে ফেলেছে। ওকে, কিন্তু আপনি কি জানেন 5 তারিখের পরে আমার সাধারণ সদস্য তার বাড়িতে তালা দিয়ে সেম অবস্থায় আগুন লাগিয়ে দিয়েছে। আল্লাহ রহম করেছে, মানুষ মানে তালা ভেঙে বাচ্চাগুলোকে বের করেছে। ওখানে 6 জন মানুষ, কোনো মিডিয়া আসে নাই। 2 কোটি টাকার ক্ষতি করেছে, আমার বাজার লুট করেছে, আমার দোকানপাট লুট করেছে। এই 5 তারিখের পরে মবের শিকার হয়েছে প্রথম আমরা। আজকে প্রথম আলো হামলা হয়েছে, ডেইলি স্টারে আক্রমণ হয়েছে। এখন ওনাদের বোধোদয় হয়েছে যে না, দেশটা মবের আন্ডারে চলে গেছে। এতদিন পর মানে বোধোদয় হয়েছে প্রথম আলোর। মিডিয়া, আমরাও মিডিয়া, আমারও মিডিয়া আছে, 2টি পত্রিকার সম্পাদক, আপনার দেশের পত্রের সম্পাদক রুফায়দা পল্লী এখানে আছেন, দৈনিক বজ্রশক্তি আমাদের। আমার পত্রিকা প্রথম হামলা হয়েছে ব্রাহ্মণবাড়িয়া ইউনুসিয়া মাদ্রাসার সামনে। কমপক্ষে 200 জায়গায় আমার পত্রিকা আগুন দিয়েছে। প্রথম আলো একটা লাইন লেখে নাই, একটা লাইন লেখে নাই। আমি আজকে এই কথাটা মেনশন করছি এই জন্য,
আজকে এই অবস্থা থেকে সত্যিকার অর্থে মুক্তির রাস্তা কোথায়? তখন আমরা সবাই সংস্কার প্রস্তাব দিচ্ছেন, সংস্কারের কথা বলছেন। আলী রিয়াজ সাহেব ইলিনয় বিশ্ববিদ্যালয়ে তিনি পাশ্চাত্য দর্শনের উপর, রাষ্ট্র দর্শনের উপর তিনি অভিজ্ঞ মানুষ, আমি অস্বীকার করছি না, কিন্তু ওনাকে এনে আমার দেশের সংবিধান রচনার দায়িত্ব দেওয়া হলো। তিনি আহ্বান করলেন সবাইকে, সব দল গেল, সংস্কার দেওয়া শুরু করলো। আমি পর্যবেক্ষণ করলাম প্রথমে 15-20 দিন, তারপর আমি বসলাম। আল্লাহ তাআলা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করা, আধুনিক যুগের উপরে সঙ্গতি রেখে বিজ্ঞানসম্মতভাবে যৌক্তিক উপায়ে রাষ্ট্রের সকল মানুষের, সকল ধর্ম মত পথের মানুষের অধিকার কি করে সংরক্ষিত হতে পারে, মানুষের জাগতিক এবং আধ্যাত্মিক, ইহজগৎ এবং পরজগতের সংকট সমাধান কি করে হতে পারে। মানুষ আধ্যাত্মিক প্রাণীও, জাগতিক রাষ্ট্র যেমন জাগতিক প্রতিষ্ঠান, আবার আধ্যাত্মিকতাও আছে এটার সাথে। আত্মা বাদ দিলে আর মানুষ থাকে না, মানুষ পশু হয়ে যায়, যেটা পাশ্চাত্য দর্শন। এটাকে বলা হয় ম্যাটেরিয়ালিস্টিক সিভিলাইজেশন, যেটা ইসলামের মূল দর্শনের পরিপন্থী। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে আমরা বিশ্বাস করি। আমরা এই ভূখণ্ডের মানুষ, আপনি যদি বলেন ধর্ম বিশ্বাসী, একেশ্বরবাদী বিশ্বাসী, তাহলে হিন্দুরাও কিন্তু ভগবানে বিশ্বাস করেন, খ্রিস্টানরাও কিন্তু ঈশ্বরে বিশ্বাস করেন, একজন ঈশ্বর আছেন, মুসলমানরা আল্লাহ বিশ্বাস করেন। তাই একেশ্বরবাদী বিশ্বাসী হিসাব করলে প্রায় 99%। তাই অধিকাংশ মানুষের চিন্তা ভাবনা চেতনা, তাদের আশা আকাঙ্ক্ষা, যাকে বলা জন আকাঙ্ক্ষা ইত্যাদিকে আমরা বিবেচনায় নিয়ে আন্তর্জাতিক আইনগুলিকে পর্যবেক্ষণ করে, স্টাডি করে, ব্রিটিশ সংবিধান, আমেরিকান সংবিধান, কানাডার সংবিধান, প্রচলিত অন্যান্য সমস্ত কিছুকে আমরা বিবেচনায় নিয়ে আমরা একটা ব্যবস্থা দাঁড় করিয়েছি, যেটা আমরা নাম দিয়েছি তাওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থা। সভাপতিত্ব করেন সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি মোহাম্মদ তানভীর আহমেদ। গোলটেবিল বৈঠকে আরও বক্তব্য রাখেন দৈনিক দেশের পত্রের সম্পাদক রুফাই দাহ পন্নী, কুষ্টিয়া আঞ্চলিক আমির মোহাম্মদ জসেফ উদ্দিন, বিভাগীয় গণমাধ্যম সম্পাদক জাহিদ মাহমুদ, কুষ্টিয়া জেলা আমির মোহাম্মদ আকাশ আলী, ভেড়ামারা থানা সভাপতি মিজানুর রহমান মজদু প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপনের পর মুক্ত আলোচনায় কুষ্টিয়ার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন। তারা প্রস্তাবিত রাষ্ট্র ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে প্রশ্ন ও সুচিন্তিত মতামত প্রদান করেন। মোহাম্মদ রফিক, RK News 24।